চায়না বেজিং, সকাল 6টা। ঘন কুয়াশার চাদরে ঢাকা আছে ইউনিভার্সিটি ক্যাম্পাস। চারপাশটা নিস্তব্ধ। ঠান্ডায় জমে থাকা বাতাস যেন নিঃশ্বাসের সাথেও শীতলতা ছড়িয়ে দেয়। হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে এগিয়ে যাচ্ছে এক যুবক। কালো হুডি, মাথা নিচু, হাতে বই ভর্তি ব্যাগ, চোখে গভীরতা, মুখে অভিমান। এই তাহমিদ খান তেজ, বয়স 20 বছর। বাংলাদেশের প্রভাবশালী খান পরিবারের একমাত্র উত্তরসূরি। তবু জীবন তাকে দিয়েছে একা থাকার পাঠ। গম্ভীর চেহারায় ক্যাম্পাসের গেট পেরোতেই পেছন থেকে ডাক পড়ে। তেজ, আবার সারা রাত লাইব্রেরিতে ছিলি? ঘাড় ঘুরিয়ে দেখে মুচকি এসে এগিয়ে আসছে দুই চাইনিজ ছেলে, মুলান তাও ও জাও ইয়ান। মুলান একটু হাসিখুশি টাইপের ছেলেটা, ঠাট্টা করে বলল, তুই কি বইয়ের প্রেমে পড়ে গেছিস নাকি? এত পড়াশোনা কার ভালো লাগে? জাও ইয়েন সিরিয়াস টাইপের, চশমা সামলে বলল, ক্লাসের প্রথম হতে গিয়ে জীবন ভুলে গেছিস তাহমিদ? তাহমিদ ঠান্ডা গলায় বলল, জীবন তখনই সুন্দর যখন লক্ষ্য পরিষ্কার হয়। মিথ্যের সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে আমি আসিনি। ওদের কথা শুনে মুলান হেসে বলল, তাহলে প্রেমে টেমে পড়ে যাস না যেন, বাংলাদেশে গেলে কেউ যেন তোকে জ্বালিয়ে না মারে। বাংলাদেশ, বগুড়া, সকাল 8টা। বগুড়া গার্লস স্কুলের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে এক সাহসী চেহারার মেয়ে। চোখে বিদ্রোহ, মুখে ঠোঁট কাটা উত্তর। তার নাম আরিশ আহমেদ জেনি, বয়স 16 বছর। মেয়েটি স্কুলের নিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে সোজা গলায় বলছে, আমি ইউনিফর্ম পরিনি মানে এই না যে ক্লাস করতে পারবো না। পরীক্ষার আগে এইসব নিয়ে ঝামেলা করবেন না স্যার। পাশে বন্ধু মাহিরা চুপি চুপি বলছে, এই পাগলি, একটু কম করিস তো। রিহানা আরেক বান্ধবী খপ করে ধরে টান দিল। হেডমিস রেখে গেলে তো তো সাসপেনশন পাক্কা। আরিশা গম্ভীর গলায় বলল, আমি কাউকে ভয় পাই না, আমার যা ঠিক মনে হয় আমি তাই করি। সে জিসান ও অনির ছোট মেয়ে, সাহসী একরোখা, নিজের ইচ্ছেতেই চলে। আর এই প্রবল ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত শূন্যতা। জীবনে কিছু একটা নেই যেটার আকর্ষণ সে আজও বুঝে উঠতে পারেনি। খান মেনশন, দুপুর 12টা। তৌহিদ খান বারান্দায় বসে আছে, চোখে হতাশার ছায়া। গালিব ফোনে বলল, আব্বু তাহমিদ এখনো বলছে আসবে না, সে তার পড়ালেখা নিয়ে ব্যস্ত। তৌহিদ ধীরে বললেন, ওই ছেলেটাকে কিছু বলিস না। তোকে বলি, আসলে ও আমার নিজের ছায়া হয়ে গেছে, আমি যেমন ছিলাম তেমনই। একদিকে দায়িত্বশীল বাবা গালিব, অন্যদিকে ডাক্তার তুবা, যিনি মানুষ বাঁচাতে ব্যস্ত। আর তাদের ছেলে তাহমিদ দেশকে দূরে রেখে বইয়ের জগতে হারিয়ে গেছে। চায়না শহর, রাত 10টা। তাহমিদের ড্রয়িং রুমের জানালার ধারে বসে আছে তাহমিদ। হালকা স্নোফল হচ্ছে বাইরে। মোবাইল স্ক্রিনে ভেসে উঠল পাপা কলিং। ফোনটা ধরে ঠান্ডা গলায় বলল, পাপা বলো। কি করছিস বাবা? এই তো জানলায় বসে স্নোফল দেখছি। বাসায় আসবি না? আমি আসি তো পাপা, তুমি চিন্তা করো না। তুই তো আমার মতে সব ভালোবাসা নিজের ভেতরে রেখে দিস। কিছুক্ষণ কথা বলে গালিব ফোন রেখে দিল। তাহমিদ চোখ বন্ধ করে মনের ভেতরে একটা অপরিচিত যন্ত্রণার ঘূর্ণি অনুভব করল। ইউনিভার্সিটি অফ বেইজিং, সকাল 8টা। ক্লাসরুম ভর্তি ছাত্রছাত্রী। বোর্ডে প্রফেসর চেন লিখছেন জটিল গাণিতিক সমীকরণ। তাহমিদ একেবারে সামনের সারিতে বসে মন দিয়ে শুনছে। পাশে বসে আছে তার দুই চীনা বন্ধু, মুলান আর ইয়েন। মুলান হালকা হাসি দিয়ে বলল, তোর আজ উপস্থাপনা সব ঠিকঠাক তো? আমি কোনো কিছুতেই ফাঁকি দেই না, এইটা তুই জানিস। তুই শুধু একটা জায়গায় দুর্বল রাখ। তাহমিদ সামান্য হেসে উঠে দাঁড়ায় সবার সামনে গিয়ে নিজের প্রেজেন্টেশন শুরু করে। তার কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে আগুন। সবাই নিঃশব্দ হয়ে শোনে। শেষে প্রফেসর বলেন, তাহমিদ, তোমার উপস্থাপনা দারুণ হয়েছে, যেমনটা সবসময় করে থাকো। দুপুর 1টা। স্কুল ছুটি হয়ে গেছে। গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আরিশা ফোনে কথা বলছে তার বান্ধবী মাহিরার সঙ্গে। আমি আজ কোচিংয়ে যাচ্ছি না, চল নতুন ক্যাফেটা দেখি। তোর মা জানলে তো বিপদ হবে। মায়ের ভয় দেখিয়ে লাভ নেই, আমি যা চাই সেটাই করে ছাড়ি। সাইকেল নিয়ে দুই বান্ধবী শহরের অলিগলিতে ঢুকে পড়ে। ফুচকা, আইসক্রিম, বইয়ের দোকান সব ঘোরা হবে। আজ আরিশার মুখে একরকম মুক্তির হাসি। সে কারো শাসন মেনে চলা মেয়ের দল না। হঠাৎ মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে বাবাই কলিং। আরিশা চোখ ছোট করে ফিসফিসিয়ে বলল,
এই তো বিপদ এসে গেল। তুই একমাত্র মেয়ে যে নিজের বাবার ভয় না পেয়ে তাকে সামলাতে জানিস। আরিশা একটু গম্ভীর হয়, চোখটা আকাশে তুলে। চোখে মুখে যেন একটা খালি ভাব। ভয় পায় না ঠিক, কিন্তু মাঝে মাঝে মনে হয় কেউ থাকলে ভালো লাগতো, যার সামনে রাগটাও সুন্দর হয়ে যায়। ইউনিভার্সিটির লাইব্রেরি। তাহমিদ একা বসে বইয়ের পাতা উল্টে যাচ্ছে। সামনে খাতা পেন, কিছু লেখা হচ্ছে না। মুলান এসে পাশে বসে বলে, চল একসাথে খেতে যাই। না, আজ কিছু শেষ করতে হবে। ইয়েন দূর থেকে ডেকে বলে, তোর কি কোনোদিন বিশ্রাম নেই? সবসময় মুখ গুমি করে রাখিস। তাহমিদ একটু হাসে, তারপর জানালার বাইরে তাকিয়ে বলে, সব সময় কেউ না কেউ কিছু চায়, কিন্তু আমি শুধু আমার পাপার কথা শুনি। বাকিরা প্রয়োজন মতো আসে আবার চলে যায়। চায়না গালিব তুবার অ্যাপার্টমেন্ট। সন্ধ্যা 6টা। চায়ের কাপ হাতে তুবা বারান্দায় বসে আছেন। গালিব ঘরের ভেতরে ল্যাপটপ বন্ধ করে উঠে আসে। তাহমিদ, আজ একটু বেশি চুপচাপ খেয়াল করেছো? ও ছোটবেলা থেকে এমন, বাইরে যতই রাগী হোক নিজের মানুষদের সামনে চুপচাপ ভালোবাসা ঢেলে দেয়। তাহমিদ এদিকে নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে পানি দিচ্ছে। আচমকা গালিব এসে ঢুকে পড়ে। তুই আয়নায় নিজের রাগ দেখছিস নাকি? পাপা, আম্মু বলেছিল আজ চা বানিয়েছেন নিজের হাতে, তাই আসছি। এই জন্যই তুই আমার ছেলে, স্মার্টও, আর মায়ের কথা শুনতেও জানিস। তিনজন একসাথে বসে চা খায়। অনেক গল্প হয় তাহমিদের ক্লাস, গালিবের বিজনেস, তুবার হসপিটালের ঘটনা। তিনজনের হাসির ফাঁকে ঢুকে পড়ে এমন এক প্রশান্তি যেটা শুধু বাড়ি নামক শব্দেই সম্ভব। খান মেনশন। বিকেল 5টা। বড় গাড়িটা থেমে যায় খান মেনশনের সামনে। দরজা খুলে বেরিয়ে আসে আরিশা, তার বড় বোন জেবিন, মা অনি আর বাবা জিসান। আবার এই রাজবাড়ির মতো জায়গায় এলাম। নানু আবার জিজ্ঞেস করবে কোচিং বাদ দিয়ে কোথায় ছিলি। চুপ করো মেয়ে, বেশি কথা বলে। তৌহিদ খান বিশাল সোফায় বসে আছেন, চোখে চশমা, হাতে কোরআন। ওই যে এসেছে আমার বাহিনীর ছোট ক্যাপ্টেন। আরিশা দৌড়ে গিয়ে নানুকে জড়িয়ে ধরে। নানু, আমি আজকাল ভালো মেয়ে হয়েই আছি, বিশ্বাস না হলে বাবাইকে জিজ্ঞেস করো। তুই থাক তোর নাটক নিয়ে, আমি আজই সব বলে দেবো। বাড়ির ভেতর শুরু হয় খুনসুটির গল্প, খাবার আর হাসির মুহূর্ত। তৌহিদ খান সবাইকে নিয়ে বসলেন, সবাই একসাথে এক টেবিলে। চায় না। রাত 9টা। তাহমিদ জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। গালিব এসে পাশে দাঁড়ায়। তুই ঠিক আছিস তো? ঠিক আছি পাপা, শুধু মাঝে মাঝে মনে হয় আমি আসলে কি চাই জানি না। তুই যেমন আছিস সেটাই তোর শক্তি, সময় হলে সব ঠিক জায়গায় বসে যাবে। চায় না। রাতে গালিব তুবার শোবার ঘর। হালকা বৃষ্টি, বাইরে টিপটিপ বৃষ্টি। জানালার পাশে দাঁড়িয়ে তুবা আকাশ দেখছে। গালিব পেছন থেকে এসে কাঁধে হাত রাখে। সুইটার, এমন করে আকাশ দেখলে আমার মনেও ঝড় ওঠে জানো। তোমার চোখে আকাশ দেখলে আমি নিজেকে হারিয়ে ফেলি। তুমি জানো সুইটার, আমি এখনো ঠিক আগের মতো তোমার প্রেমে পড়ি প্রতিদিন। আমি সবসময় আপনার ভালোবাসার প্রমাণ চাইতাম না, এখন শুধু চাই আপনি পাশে থাকেন সবসময়। আমি থাকবো যতদিন এই হৃদয়টা চলবে ততদিন, শুধু তোমার হয়ে। শব্দহীন রাত্রি সাক্ষী থাকে দুজন মানুষের নিঃশব্দ প্রেমের, যেখানে কথার চেয়ে স্পর্শ অনেক বেশি বলিষ্ঠ। বাংলাদেশ। বিকেল। আরিশার ঘর। স্কুল থেকে ফিরেই মোবাইল হাতে নিয়ে আরিশা ফুঁসে উঠল। রিহানা আর মাহেরা আজও প্ল্যান করেছে পিকনিকে যাবে, আর আমি কোচিংয়ে বসে থাকবো। জেবিন ঘরে ঢুকে বলে, মা কোচিংয়ে যেতে বলেছে, ভালোই করেছে। আমার জীবন আমি চালাবো, আমি বাচ্চা না। বলে ফোন নিয়ে বের হয়ে যায়। অনি জিজ্ঞেস করলেও কিছু না বলেই দরজা বন্ধ করে। বন্ধুদের সাথে একটা বাইকে উঠে পড়ে। ছেলেরা সাথে আছে যা জানলে বাড়ির কেউই মানবে না, অথচ আজ সে তাই করলো। চায় না। রাতে তাহমিদের ঘর। তাহমিদ ডায়েরি লিখছে। আজ আম্মু পাপাকে এমন হাসতে দেখলাম, খুব অদ্ভুত একটা শান্তি লাগলো। জানি না আমি কি কোনোদিন এমন কাউকে পাবো যে শুধু ভালোবাসবে আমাকে, ঠিক যেমন পাপা আম্মুকে ভালোবাসে। রাতে আরিশার ফোনে অচেনা নম্বর থেকে কল। ফোন রিসিভ করতেই ভয়ে কেঁপে উঠল। ফোনের ওই পাশ থেকে, তুমি কোথায় ছিলে আজ? আমরা জানি যদি সাহস দেখাতে চাও তাহলে আমরা তোমার সাহসের মূল্য নিতে পারি। চাই না। গভীর রাত। তাহমিদের ঘর। রাত 3টে বাজে। ঘর অন্ধকার, শুধু জানালার পাশ দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। হঠাৎ ঘুম ভেঙে গেল তাহমিদের। বুক ধকধক করেছে, শরীর ঘামে ভিজে গেছে।
এটা কেমন স্বপ্ন ছিল? কেউ যেন আম্মু পাপাকে আঘাত করছে, আমি কিছু করতে পারছিলাম না। ও দ্রুত উঠে বসে পানি খায়। তারপর পাপাকে ভিডিও কল করে, কিন্তু রিসিভ করে না। চিন্তায় পড়ে যায় ও। আমি তো ঠিক আছি, কিন্তু পাপা আম্মু তারা ঠিক আছে তো? এমন ভয় তাহমিদ কখনো পায়নি। কিছু একটা হতে চলেছে বুঝেও কিছু করতে পারছে না। বাংলাদেশ। ভোরবেলা জিসান দরজা ধাক্কায়, আরিশা দরজা খোল মা, কোচিংয়ে যেতে হবে। কিন্তু আলিশা এখনো ঘুমায়নি। সারা রাত ভয়ে কেঁপেছে। ফোনে সেই অচেনা নম্বর থেকে আরও মেসেজ এসেছে। তোমার ছবি আমাদের কাছে আছে, চাইলে বাড়ি পাঠাতে পারি। আলিশা বুঝলো ভুলটা ভয়ঙ্কর হয়ে গেছে, কারো জানার আগেই ব্যাপারটা সামলাতে হবে। সকালে নাস্তার সময় মিসেস ফাতেমা পত্রিকা পড়তে পড়তে বলে, জিসান, আজকাল আরিসা একটু বেশি চুপচাপ, কিছু হয়েছে বুঝি? আমি খেয়াল করছি, কিছু লুকাচ্ছে, কথা বললে বিরক্ত হয়। স্কুলের বন্ধুরা হয়তো ওর উপর প্রভাব ফেলছে। মিসেস ফাতেমা চিন্তায় পড়ে গেলেন। চায় না। পরের দিন তাহমিদ ক্যাম্পাসে হাঁটছে। তার পাশে দুই বন্ধু মুলান আর ইয়েন। তাহমিদ, তোমার মুখ এত গম্ভীর কেন আজ? স্বপ্নে ভূত দেখেছিলে? নাকি নিজের দেশের মেয়ে তোর মনে ঢুকে গেছে? না, দেশের মেয়ে না, নিজের চিন্তা বেশি। আজকাল অনেক কিছু মনে পড়ে। তুমি তো অনেক বেশি সিরিয়াস। চলো ক্যাফেটেরিয়ার চা খেতে যাই, মন হালকা হবে। তাহমিদ হালকা হেসে মাথা নাড়ল, কিন্তু তার মনে একটাই প্রশ্ন ঘুরছে। আমার পরিবার ঠিক আছে তো? বিকেলে স্কুল থেকে ফেরার সময় আরিশাকে কে যেন অনুসরণ করছে। সে বারবার পেছনে তাকায়, কিন্তু কেউ নেই। বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। আমি কি ফেঁসে গেছি? ভুলটা যদি বাবাই জানে, বাবাই নিজেই আমায় মেরে ফেলবে। বগুড়া গার্লস স্কুল। আরিশা ক্লাস শেষে স্কুল গেটের সামনে দাঁড়িয়ে। মাহিরা আর রিহানা আজ কোচিংয়ে যাবে, তাই সে একা বের হয়। ঠিক তখনই এক মিষ্টি চেহারার মেয়ে এগিয়ে আসে। তুমি আরিশা তাই না? আমি সোহানা। আমরা ফেসবুকে একসাথে কয়েকটা গ্রুপে ছিলাম, মনে নেই? আরিশা একটু চমকে ওঠে। মেয়েটির হাসি, বন্ধুত্বপূর্ণ ভদ্র ব্যবহার। হয়তো, হ্যাঁ মনে পড়েছে। তুমি কি এখানে পড়ো? না, আমার খালা এখানে টিচার, মাঝে মাঝে আসি। তোমার কথা অনেক শুনেছি। দুজনের আলাপ জমে ওঠে। সোহানা বেশ স্মার্ট, স্টাইলিশ আর মিষ্টি কথা বলে। খুব সহজেই আরিশার বিশ্বাস জিতে নেয়। আরিশা প্রতিদিন সোহানার সাথে দেখা করে। কখনো সোহানা তাকে আইসক্রিম খাওয়ায়, কখনো নতুন কফি শপে নিয়ে যায়। ধীরে ধীরে রিহানা আর মাহিরা সরে যেতে থাকে ওর থেকে। সোহানা মেয়েটাকে অনেক চালাক মনে হচ্ছে। সবাইকে নিয়ে তোমরা সন্দেহ করো, সোহানা আমার ভালো বন্ধু। রিহানা আর মাহিরা চুপ করে যায়, কিন্তু তারা জানে কিছু একটা ঠিক হচ্ছে না। এক বিকেলে পার্কে সোহানা ও আরিশা। সোহানা আরিশাকে এক নতুন জায়গায় নিয়ে যায়। সেখানে কিছু ছেলে আগে থেকেই আছে। আরিশা চমকে ওঠে। ওরা কারা? বন্ধু, বসো, চা খাবে? ভয় কিসের? আমি তো আছি। কিন্তু আরিশার ভেতরে অস্বস্তি কাজ করে। ছেলেগুলো কেমন ঘোলাটে চোখে তাকাচ্ছে। একজন মুচকে এসে বলে, তুই কি জানিস তোর মতো একটা মেয়েকে পাওয়াটা কত সহজ? আরিশা ভয় পেয়ে উঠে দাঁড়ায়। সোহানা, এটা কি হচ্ছে? তুই ভাবলি এত সহজে একজন অচেনা বন্ধু তোকে কেয়ার করবে? আজ তুই আসলি, ছবি ভিডিও সব রেডি। এখন যদি নিজের সম্মান বাঁচাতে চাস তাহলে আমাদের কাজে করে দে। আরিশা পিছিয়ে যায়। কান্না এসে যায়। ভয়ে কাঁপিয়ে দিচ্ছে শরীর। আরিশা চিৎকার করে, তোমরা কি করছো? এটা ছেড়ে দাও আমায়। ঠিক তখনই এক বয়স্ক লোক হুইসেল বাজিয়ে ছুটে আসে সে পার্কের গার্ড। ছেলেগুলো পালিয়ে যায়। আরিশা দৌড়ে গার্ডের পেছনে আশ্রয় নেয়। সেদিন সে বাঁচে, কিন্তু ভেতরে সে একেবারে ভেঙে পড়ে। রাতে নিজের ঘরে আরিশা কারোর সাথে কিছুই বলেনি। ফোনটা বন্ধ করে রাখে। চোখের কোণে অশ্রু, বুক ভরা ভয়। আমি কি করলাম? বাবাই যদি জানে? চাই না। গালিব ও তুবা বসে আছে। তাহমিদের মুখ ভার। তোমার দাদু বলেছে দেশে যেতে, কিন্তু আমি জানি না কেন মনটা খারাপ লাগছে। তাহমি, তুমি যাবে? জানি না, কিন্তু কিছু একটা ঠিক হচ্ছে না। ঘরে আনন্দের আমেজ। অনেক খুশিতে চোখে পানি নিয়ে রান্নাঘরে ব্যস্ত। আর জিসান বসে বসে মোবাইলে কারোর সাথে কথা বলছে। ফাতেমা বেগম মাথায় আঁচল টেনে কোরআন পড়ছেন। আজকে যেন বাসার বাতাসেও খুশির গন্ধ। আলহামদুলিল্লাহ, অবশেষে জেবিনের ভালো একটা সম্বন্ধ এলো। ছেলেটা মালয়েশিয়ার চাকরি করে, মা বাবা খুব ভালো মানুষ। তুই খুশি তো মা? বাবাই, আমি খুশি। পরের দিন তৌহিদ খান ফোন দিল গালিবকে।
আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম আবরার। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর ভাগ্নির বিয়ে আর তোদের দেখা নেই, এবার তো দেশে আসতেই হবে। আসছি আব্বু, একদম ফুল ফ্যামিলি নিয়ে। তাহমিদও আসবে, তুবাও 2 মাসের ছুটি নিয়েছে। এটা তো চাই নিজের ঘরের মানুষগুলো একসাথে থাকুক। চাই না। তুবা রাতে তাহমিদের রুমে গেল। তাহমিদ বিছানায় বসে বই পড়ছে। তুবা পেছন থেকে এসে কাঁধে হাত রাখে। বাবা, দেশে যাচ্ছি আমরা। জাবিনের বিয়ে, 2 মাসের জন্য ছুটি। দেশে? হ্যাঁ, অনেকদিন পর সবাই একসাথে হবে। তোর দাদু তো তোকে দেখে না, মন খারাপ করে বসে আছে। আচ্ছা যাই, কিন্তু বলেই দিচ্ছি আমি বেশি মানুষের ভিড় পছন্দ করি না। তুই তো এখন থেকে একটু একটু করে লিটিল গালিবের মতোই হয়ে যাচ্ছিস। মেয়েরা বসেছে প্যান্ডেল প্ল্যানিং করতে। আরিশা, রিহানা, মাহেরা। গালিব মামা, তোবা ফুপি, তাহমিদ দেশে আসছে। তাহমিদ ভাই আসছে? আরিশার মুখটা একটু গম্ভীর হয়ে যায়। তার মনটা যেন কেমন কাঁপে, এক অজানা আতঙ্ক। আরিশা, রিহানা আর মাহেরা দাঁড়িয়ে বিয়ের মঞ্চের ফ্লাওয়ার ডিজাইন নিয়ে ব্যস্ত। এমন সময় বাইরে গাড়ির হর্ন বাজে। সবাই ছুটে যায় দরজার দিকে। একটা কালো শার্ট, সাদা প্যান্ট, চোখে কালো সানগ্লাস, একেবারে সিনেমার হিরোর মতো করে গালিব দরজার দিকে এগিয়ে আসে। গালিবের হ্যান্ডসাম এলিগ্যান্ট উপস্থিতি যেন মুহূর্তেই সবাইকে থমকে দেয়। হায় রে খোদা, আরিশা তোর মামা? মামা? আমি তো ক্রাশ খেয়ে গেলাম। একেবারে হ্যান্ডসাম, স্মার্ট আর অ্যাটিটিউড। তোর মামাকে দেখে তো হার্টবিট থেমে গেল আমার। রিহু, একটু দেখে শুনে ক্রাশ খা। আমার মামার বয়স 45, তার 20 বছর বয়সী ছেলে আছে, আর তুই একটা চুনোপুটি। কি 45? সিরিয়াসলি এত হ্যান্ডসাম কেউ হয়? মামা বাবার থেকেও বড়, বুঝলি? আমার বড় ফুপ্পির বন্ধু। 45 বছর বয়সে যদি এমন হ্যান্ডসাম হয় মানুষ, তাহলে আমিও এখন থেকে আমার থেকে 3 গুণ বড় বয়সের লোককে পছন্দ করব। দোস্ত, বেশি বাড়াবাড়ি করিস না। আমার মামার বউ আছে, মা আম্মু ডাক শুনে আবার পরে অজ্ঞান হয়ে যাস না। উফ, তবু গালিব মামা একটা অন্য লেভেলের চার্ম। গালিব ঘরে ঢুকে প্রথমে তৌহিদ খানকে সালাম দিল, তারপর জিসানকে জড়িয়ে ধরে। আমার শালার মেয়ের বিয়ে, এ যে আমার নিজের মেয়ের মতোই। গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢুকছে তুবা, তাহমিদ। তাহমিদের মুখে একটা স্থিরতা, ঠান্ডা অভিব্যক্তি। একবারও হাসেনি তাহমিদ। গাঢ় নীল পাঞ্জাবি আর চোখে হালকা চশমা। তার হালকা গম্ভীর চেহারায় অন্যরকম আকর্ষণ। যদিও তাহমিদের ইচ্ছে ছিল না পাঞ্জাবি পরার, কিন্তু মায়ের ইচ্ছেতে সে পাঞ্জাবি পরেছে। আরিশা, রিহানা ও মাহেরা একটা ফুলের তোড়া নিয়ে ডেকোরেশনের দিকে যাচ্ছিল। আরিশা ঘাড় ঘুরিয়ে কিছু বলতে গিয়ে হঠাৎ চোখ পড়ে তাহমিদের দিকে। এক মুহূর্ত চোখে চোখ নীরব ধাক্কা। তাহমিদ থমকে যায়। আরিশা কেমন যেন জমে যায়। দুজনের চোখে কিছু একটা খেলে যায়। চেনা নয়, অচেনাও নয়, অদ্ভুত টান। এই ছেলেটা কে রে? অনেক হট। আমার মামাতো ভাই তাহমিদ খান তেজ, যার বাপকে দেখে একটু আগে তুই ভ্যাটকাই গেছিলি। ভাই? তাহলে তো মাপ চাই, কিন্তু তোর ভাই দেখি ভাইয়ের চেয়ে অনেক বেশি কিউট অ্যান্ড হ্যান্ডসাম। আরিশা কিছু না বলে চুপ থাকে। হৃৎপিণ্ড যেন নিজের ছন্দ হারিয়ে ফেলেছে। তুবা, তাহমিদ ভেতরে চলে গেল। এদিকে গেটের আরেক পাশে এক নতুন গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামেন নীলা, নিলয় আর তাদের 3 সন্তান, যমজ ভাই নওয়াজ, নাফিস আর নাদিবা। আসসালামু আলাইকুম, আমরা এসে গেছি। ঘরের ভেতর থেকে ফাতেমা, জিশান, অনি, তোবা, গালিব সবাই ছুটে আসে। এতক্ষণে আসার সময় হলো তোর? থেকে আগে তো তিবারা চলে এসেছে। আম্মু, এখন তো নিজে 3 বাচ্চার মা হয়েছি, তাই এখন বুঝি সংসার সামলানো কতটা কঠিন। নাদিবা আরিশার দিকে তাকিয়ে হেসে বলে, কী রে, কেমন আছিস? আমি এসে গেছি, এবার তোর সাথে পুরো উৎসবে আনন্দ করে বেড়াবো। সম্মান দিয়ে কথা বলবি, আমি তোর থেকে 1 বছরের বড়। সম্মান? সেটা আবার কি? সম্মান নামে আমি কাউকে চিনি না। আরিশা আর নাদিবার কথা শুনে সবাই হেসে দেয়। বিয়ের 2 দিন আগের সকাল। বাড়ি যেন ছোটোখাটো রাজপ্রাসাদের রূপ নিয়েছে। ছাদে ঝুলছে রঙিন আলোকসজ্জা, উঠানে চলছে গানের মহড়া। মেয়েরা হেনা দিচ্ছে হাতে, ছেলেরা ব্যস্ত আলো ঝলমলে সাজগোজে। বাড়ি জুড়ে হাসি, ঠাট্টা, গান আর গল্পের ঝলক। তবে এই রঙিন কোলাহলের মধ্যেও একজন একা,
তাহমিদ দাদুর ঘরে বসে দাদুর সাথে গল্প করছে। দাদু, আমি আসলে বুঝতে পারছি না আমার জীবনের ঠিক দিক কোনটা। সব কিছু চাপ মনে হচ্ছে। জীবনের দিক ঠিক করার বয়সই তো এখন। পড়াশোনাটা আগে শেষ কর, তারপর তো পুরো পৃথিবী তোর সামনে। চিন্তা করিস না, তোর পাপা যেমন সাহসী তুইও পারবি। আপনার বিশ্বাসটা সবসময় শান্তি দেয় দাদু। বাগানে বসে গালিব আর নিলয় দুই পুরনো বন্ধু গল্প করছে। দোস্ত, এখন তোর বয়স কত, 45 না 50? তোর বোন তো আমাকে কলেজ ক্লাস বয় ভাবে, আর তুই আমার বয়স জিজ্ঞেস করছিস? হা হা হা, ঠিক বলেছিস। তুই একদম বদলাসনি। তোবা এখনো তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। দেখি তো এত প্রেম আমি কবে পাবো। তোর প্রেম নাই বুঝি? নীলা তোকে দেখে আজও ক্রাশ ক্রাশ করে, শুধু মুখে বলে না। দুজন হেসে গড়িয়ে পড়ে আরেক পাশে। রিহানা চুপি চুপি বলছে, এই মামারাই যদি এত হ্যান্ডসাম হয় তাহলে তাদের ছেলেরা কেমন হবে? আরিশা পাশে দাঁড়িয়ে চোখ কুঁচকে বলে, তুই না বলেছিলি আমার মামার উপর ক্রাশ খেয়েছিস, এখন আবার তার ছেলে? বয়স তো কিছু না, মানুষটাই তো আসল। আরিশা চোখ ফিরিয়ে নেয়, কারণ তার মনের গভীরে এখনও তাহমিদের চোখ দুটো তীব্রভাবে বাজছে। বাড়ির ছাদ, বিকেলে নরম আলো আর বাতাসে ভেসে বেড়ানো চায়ের কাপ আর আড্ডা। তিন নারী, তুবা, অনি আর নীলা, হালকা কাজের ফাঁকে ছাদে বসে আছে। পাশেই বড় একটা হ্যাম্পার রাখা, ভেতরে চায়ের ফ্লাক্স, বিস্কুট, চানাচুর। মেয়েরা এমনিতেও ব্যস্ত সংসার আর ছেলে মেয়ে নিয়ে, কিন্তু আজ যেন একটা নির্ভেজাল হাসি খুশি সময় কাটানোর সুযোগ তারা হাতছাড়া করছে না। তোরা আমার দুই ছেলেকে তো দেখলি, নৌশান আর নাসিব জমজ বলে ওরা এমনভাবে একে অপরকে বোঝে, মনে হয় একটা কথা না বললেই চলবে। তবে ওদের ডামাডোলার পেঁচানো কথায় আমি আর নিলয় মাঝে মাঝে মাথা ঘুরিয়ে ফেলি। তোমার দুই ছেলে যেমনই হোক, আমার মেয়েটা একটা জ্বলন্ত আতশবাজি। আরিশা যে আমার মেয়ে মানতেই ইচ্ছা করে না। যতগুলো আইন কানুন আছে ওর কাছে সবই নিজের ইচ্ছা মতো। বলি কোচিং যাবি বলে, মা আমি বড় হয়ে এসেছি, নিজ সিদ্ধান্ত নিতে পারি। এই বয়সে এত সাহস দেখে আমি ভয় পাই রীতিমতো। আমার তাহামিদও কম না, রাগ আর জেদের এক খণ্ড মূর্তি। ও না মানে কাউকে তোয়াক্কাও করে না, এমনকি আমাকেও না। শুধু তার পাপার কথা শুনি। তবে একটা কথা বলি, আমার ছেলে কিন্তু অন্যরকম। গানের প্রতি দারুণ ভালোবাসা ওর। মিউজিক শুনে মন শান্ত করে। আর হ্যাঁ, যতটা রাগী ঠিক ততটাই বন্ধুদের জন্য সব কিছু করতে পারে। তুই তো দেখে একদম আমার ছেলের শ্রেষ্ঠ মুড়ে আছিস। আর কিছু বলবো না, তবে তাহমিদের চোখে সেই গভীরতা, আমার মনে হয় ও জীবনে একবার কারোর প্রতি সত্যি আবেগে জড়িয়ে গেলে সেই মেয়েটা খুব ভাগ্যবান হবে। তাই যেন হয়। আমি তো ভাবছি আরিশার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করব না, ও নিজে নিজের জীবন ঠিক করে নিতে পারবে। তাহলে বুঝলাম আমাদের তিনটা পরিবারে তিন রকমের ঝড় বৃষ্টি আছে। তবে একটা কথা ঠিক, ছেলেমেয়েগুলো নিজেদের মতো করে গড়ে উঠেছে, এটাই সার্থকতা। বাইরে হালকা রোদ, বাড়ির ভেতরটা বিয়ের ব্যস্ততায় গমগম করছে। এই সময় আরিশা হাতে ওষুধ আর পানির গ্লাস নিয়ে তৌহিদ খানের ঘরে ঢোকে। নানু, সময় মতো ঔষধ না খেলে তোমার আবার মাথা ঘোরাবে। এই নাও পানি আর ঔষধ। তৌহিদ খান মৃদু হেসে নাতনির দিকে তাকান। তুই না থাকলে কে আমাকে সময় মতো খাওয়াবে বলতো? সবার তো এখন বিয়ে নিয়ে মাথা ঘামানো। আরিশা হেসে ওষুধ এগিয়ে দেয়। ঠিক সেই সময় ঘরের দরজা খুলে একজন ঢোকে। লম্বা, গম্ভীর, তীক্ষ্ণ দৃষ্টি, চোখে চিন্তার ছায়া, কাঁধে ভারী বুদ্ধির ভার তাহমিদ। তৌহিদ খান আনন্দে মুখ উজ্জ্বল করে বলে উঠলেন, ও ওই যে আরিশা, এইটা তোর মামা গালিবের ছেলে, নাম তাহমিদ খান তেজ, এখন চায়নাতে পড়ে। আমি ভাইয়াকে চিনি নানু, ভাইয়া আমাকে চিনে না। তাহমিদ কোনো উত্তর দেয় না, মুখের অভিব্যক্তি নিস্পৃহ, শুধু একবার তাকিয়ে নিয়ে আবার চোখ নামিয়ে নেয়। তেজ, কিছু বলবি না? এই মেয়েটা তো আমার সাথেই থাকে প্রায় সময়, খুব যত্ন নেয় আমার। তাহমিদ তখনও চুপ, শুধু হালকা মাথা নাড়ে। তার চোখে যেন কিছু ভাবনা আটকে আছে, অব্যক্ত, অচেনা, অজানা। আরিশা একটু অপ্রস্তুত হয়, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ঠিক আছে দাদু, তুমি বিশ্রাম নাও, আমি যাই। তাহমিদ তখন জানালার দিকে তাকিয়ে থাকে। পেছনে কিছু না বলে দাঁড়িয়ে থাকে এক পাথরের মূর্তির মতন।
আরিশা দরজা দিয়ে বেরিয়ে গিয়ে পেছনে ফিরে একবার তাকায়। তাহমিদের মুখে কোনো কথা নেই, কিন্তু তার চোখে কিছু একটা ছিল। আলোর ঝলকে সেজে উঠেছে পুরো বাড়ি, চারদিকে হাসি, আনন্দ, কোলাহল, কিন্তু উঠানের এক কোণায় ভিন্ন এক পরিবেশ, তীব্র রাগে ভরা। তুমি কারোর সঙ্গে কথা বলো না কেন? সবাইকে যেন অচেনা মনে করো। এইভাবে কিভাবে থাকবে তুমি এইখানে? তাহমিদ ঠান্ডা গলায় বলল, কার সঙ্গে কথা বলবো যাদের চোখে আমি কেবল আবরার খান গালিবের ছেলে? আমার নিজের পরিচয় কি কিছুই নেই? তুমি তো কারো কিছু জানতে চাও না, কিছু বোঝার চেষ্টাও করো না। শুধু গম্ভীর মুখে থাকলেই তো আর সম্পর্ক হয় না। তুমি কে আমাকে শেখানোর? বেশি কথা বলো না, যাও এখান থেকে। এই কথায় আরিশা ভেতর থেকে কেঁপে ওঠে, তবুও দমে না গিয়ে বলে, তুমি যতই রাগ দেখাও আমি ভয় পাই না। তুমি যদি এতই বিরক্ত হও তবে ফিরে যাও না তোমার সেই চায়নায়। তাই তো করব। আজই পাপাকে বলবো আমি আর এখানে থাকবো না। এসব সম্পর্কের নাটক আমার সহ্য হয় না। তাহমিদ হনহনিয়ে গালিবের দিকে গেল। গালিব দাঁড়িয়েছিল একা ছাদে। তাহমিদ গিয়ে দাঁড়ালো গালিবের পাশে। তেজ, কি হয়েছে? কিছু বলবি আমাকে? তাহমিদ এর রাগে গলা কাঁপছে, চোখ লাল হয়ে গেছে, ঘাড়ের রগ ফুলে উঠেছে। পাপা, আমি ফিরে যেতে চাই। এই জায়গায় আমার কিছু নেই, মানুষ, সম্পর্ক কিছুই না। গালিব ছেলের মুখের দিকে তাকায়, চোখে কষ্ট দেখে হৃদয়ের ভেতরে হাহাকার। সব সময় তো পালিয়ে যাওয়া যায় না বাবা, কোনো একদিন না একদিন তো মুখোমুখি হতে হয়। আমি এসব পারি না পাপা, এটা আমার জায়গা না। গালিব ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে, তাহলে চল একবার নিজের জায়গা কেড়ে নেই এখানে, তারপর ফিরবো। এ দেশটা তোর শিকড়। জিসান্তের বাগানবাড়ি বিয়ের আগের দিন সকালে সূর্য উঠলেও আরিশার মুখে কোনো আলো নেই। তাহমিদ ভাইয়াকে খুব বাজে কথা বলেছি, কিন্তু ভাইয়া তো কিছু বলেনি, শুধু চলে যেতে চেয়েছিল। আমি তো চাইনি এমনটা হোক। আরিশার চোখে পানি টলমল করে ওঠে, কিন্তু সে মুখ লুকিয়ে ফেলে। গেটের বাইরে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে দুইজন চাইনিজ তরুণ। তাদের পোশাক, চেহারা, হাসির ধরন একদম আলাদা। তাহমিদ দৌড়ে আসে গেটের দিকে, মুখে এক চিলটে হাসি। ওয়েলকাম টু বাংলাদেশ ব্রাদার্স। তোর পরিবার মনে করেছে আমরা তোর আত্মীয়। কি যে বিপদে পড়বি। আর আমি শুনেছি বাঙালি মিষ্টি খেতে ভালোবাসে। আমি রসগোল্লা খেতে এসেছি। তাদের হাসাহাসির মাঝে গালিব এসে দাঁড়ায়। চারপাশে সবাই তাকিয়ে থাকে অচেনা দুই ছেলেকে দেখে। তাহমিদের চাইনিজ ব্রাদার্স, তোরা এখানে থাকবি নিজের বাড়ি মনে করে। ধন্যবাদ আঙ্কেল। বিকেলের বাগান ঘর চা পানের সময় আরিশা দূর থেকে দেখে মুলান, ইয়েন আর তাহমিদ হাসছে। তার বুকের ভেতরটা মোচড় দেয়। সে ধীরে ধীরে এগিয়ে আসে। তাহমিদ ভাইয়া। তিনজন বন্ধুই চুপ করে যায়। তাহমিদ কিছু বলে না, শুধু তাকায়। তুমি যা বলেছিলে আমি বুঝিনি তখন, এখন বুঝতে পারছি। আম সরি। তাহমিদ কিছুক্ষণ চুপ, হালকা এসে বলে, এইবার মিষ্টি খাওয়াতে হবে, এমন সরি তো আর মানা যায় না। রাতে বাড়ি আলোয় ঝলমল করছে। লাইট, রঙিন কাপড় আর সাউন্ড সিস্টেমের প্রস্তুতি সব যেন এক স্বপ্নের মতন। অতিথিরা আসতে শুরু করেছে। মেয়েরা সাজগোজে ব্যস্ত, ছেলেরা হুল্লোড় করছে চারপাশে। শুধুই খুশির আবহাওয়া। গানের সাউন্ড বাজছে। নাদিবা ও রিহানা নাচে মাতিয়ে তুলেছে সবাইকে। আমার মেয়েটা একদম আগুন, ওর গায়ে ভঙ্গি দেখলি? আমার বজ্জাত মেয়ে ও, কিন্তু কি আর বলি, ডান্সে যদি কারো হার্ট না ব্রেক করে তাহলে সে অনির মেয়ে কিভাবে হয়? আমার তাহমিদও তো এখনো গান শুনলে থেমে যায়, মনে হয় নাচবে, কিন্তু রাগের কারণে চেপে রাখে। তাহমিদ দাঁড়িয়ে আছে নীরবে, চোখের গম্ভীরতা, চেহারায় ক্লান্তি। তৌহিদ খান পাশে এসে দাঁড়ায়। এই আনন্দে নিজেকে এক করিস না তেজ। মানুষ যত বড় হয় মায়া তত কাছে টানে। তাহমিদ কিছু না বলে মাথা ঝাঁকায়। এদিকে মুলান, যাও, ইয়েন বাঙালি খাবারে ব্যস্ত। এত সুস্বাদু রসগোল্লা চিনে থাকলে আমি 100 কেজি হয়ে যেতাম। তোর বাবাকে বলবি বাংলাদেশের জামাই হতে চাস। তাহমিদ আর আরিশা আবার দেখা করে বাগানে। তাহমিদ ভাইয়া, আমি আজকে কিছু বলবো না, শুধু বলি আজকে বিয়ে বাড়িতে মজা করো, কারণ এমন আনন্দ বারবার আসে না। তাহমিদ তাকায়, হাসে না, কিন্তু মাথা হালকা নেড়ে চলে যায়। কিছু না বললেও তার চোখে বিরক্তি নেই, একটা সামান্য মেনে নেওয়া যেন জন্ম নিচ্ছে। মেহেদির আসর সন্ধ্যার হালকা ঠান্ডা বাতাসে, বাগান ভর্তি হলুদ ও সবুজ আলোর ঝলক। মেয়েরা গায়ে হলুদের সাজে সেজেছে, হাতে মেহেন্দি, ঠোঁটে হাসি আর মুখে হাজারো গল্প। চারপাশে ঢাকঢোল আর বিয়ের গানের গলা।
আরিশা, মাহিরা আর রিহানা এক কোণে বসে মেহেদি দিচ্ছে। ওরে আরিশা, শোন, এই যে মেহেদি দিচ্ছি, যদি কাল রং না হয় তাহলে এই ছেলের মুখে নীল লাগাবো। তোরটা তো হবেই না, তোকে দেখে মেহেদিও ভয় পায়। আমার হাতের মেহেদিতে টি ফর তাকদীর বলে চালিয়ে দিব। তাহমিদের টি বুঝি? ভাই নো কমেন্টস, আমি এখনো বাচ্চা। তাহলে রংধনু দেখে রং বুঝিস। তাহমিদ, দেখ না। তিনজন একসাথে হেসে গড়িয়ে পড়ে। তুবা বারান্দায় দাঁড়িয়ে আছে, গালিবের ফোনে কথা বলা শেষ করে ফিরে আসে। কথা শেষ হয়েছে? তোমার কথার চেয়ে ছোট ছিল না। তোমার সাথে একটু কথা না বললে আমার দিনটা অসম্পূর্ণ লাগে। গালিব ঘন হয়ে কাছে এসে বলল, আর তোমার মুখ না দেখলে আমার রাতটা কেমন অন্ধকার লাগে জানো সুইটহার্ট। এখন এসব বলো না, আমি মেহেন্দি দিয়ে দিয়েছি, এই দেখো। মেহেদি পরা হাত দিয়ে যদি আমার গালে একটুখানি ছোঁয়া দাও তাহলে আমি বলবো এটাই আমার সৌভাগ্যের রং। তুবা হেসে গালিবের বুকের দিকে ঠেলা মেরে বলল, পাগল তুমি? বাড়ির উঠোনে চারদিকে আলো ঝলমলের সাজসজ্জা। শেষ পর্যায়ে বিয়ে বাড়ির ব্যস্ততার মাঝেও এক করে জমে উঠেছে ছেলেদের আড্ডা। নীলার দুই ছেলে নওয়াজ ও নাসিব, মুলান, ইয়েন আর তাহমিদ একসাথে বসে আড্ডা দিচ্ছে। ভাই, তাহমিদ চায়নাতে কি এখনো তুই হোস্টেলেই থাকিস? না, এরকম অ্যাপার্টমেন্ট লাইফ। তবে এই দুইজন ছাড়া একদম একঘেয়ে লাগতো। তাহমিদ যখন সকালে উঠে মনে হয় পৃথিবীতে যুদ্ধ হবে, কিন্তু বিকালে আবার গান গায়। ওর মুড সুইং দেখে তো আমি চা খেতে ভয় পাই। আচ্ছা, আরিশা নামের কাউকে নিয়ে বেশি রাগ হয় না। তুমি একটু বেশি জানো, সাবধানে কথা বলবে বলে দিলাম। সবাই হেসে ওঠে। সেই হাসির মাঝে একটা ছায়া হাসছে। গালিব দূর থেকে ছেলেদের এই আড্ডা দেখে তার মুখে প্রশান্তির ছাপ। ছেলে বন্ধুদের মাঝে স্বাভাবিক হয়ে উঠছে, এটাই সে চেয়েছিল। গালিব তুবার পাশে দাঁড়িয়ে তুবাকে বলল, দেখলে সুইটহার্ট, তোমার ছেলে বড় হয়ে গেছে, এখন নিজে আড্ডা জমায়, আমি শুধু দেখে তৃপ্তি পাই। তোমার মতোই মানুষ কাঁঠাল না বুঝলে সেই কাঁঠালের মতো পাবে কেমনে? অনি আরিশাকে বকাবকি করছে। আরিশা, আমি বলেছি তোমাকে সাজগোজ করে একা বাইরে যেতে নেই, আর তুমি চলে গেলে। মা, আমি বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম, একা না। বিয়ের বাড়ির সামনে লোকজন দেখেছো, কথা বলেছে। তুমি কি সবসময় নিজের মতো চলবে নাকি পরে ভাবমূর্তি বুঝবে? আমি বুঝি মা, সত্যি, কিন্তু আমি একটু অন্যরকম। তুমি সাহসী সেটা ঠিক, কিন্তু বেয়াদবি যেন সাহস না হয়ে যায়। আরিশা চুপ। কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছে তার চোখে মুখে। রাত 12টা। বাড়ি জুড়ে উৎসবের আমেজ। কিন্তু এই উৎসবের মাঝেই হঠাৎ করে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। তৌহিদ খান হঠাৎ হালকা অসুস্থ বোধ করায় সবাই দৌড়াদৌড়ি শুরু করে। ডাক্তার তুবা নিজে তাড়াতাড়ি ছুটে আসে, সাথে গালিব। আরে আমি মরি নাই এখনো, একটু চিনি কমে গিয়েছিল, কিন্তু এই সুযোগে আমার নাতি নাতিদের একটু আদর তো পেলাম। সবাই হেসে ওঠে। তাহমিদ এক করে দাঁড়িয়ে চুপচাপ দাদুর চোখের দিকে তাকিয়ে থাকে। তুই রেগে আছিস? না পাপা, আমি ঠিক আছি। দাদুর মুখে হাসি দেখে ভালো লাগছে। গালিব তার কাঁধে হাত রাখে। এই হচ্ছে আমার ছেলে। বাড়ির ভেতরে মেয়েদের ঘরে মেহেদি, গহনা, গসিপ সব চলছিল ঠিকঠাক। হঠাৎ একটা চিৎকার। আরিশা, তোর রুমে কে যেন ঢুকে কিছু খুঁজছিল, আমি দরজা খুলতেই পালালো। সবাই দৌড়ে যায় আরিশার ঘরে। বেডশিট এলোমেলো, বইপত্র ছড়িয়ে ছিটে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, জানালার পাশে একটা ভাঙা চুড়ি পড়ে আছে। তুই কাউকে সন্দেহ করিস? না, কিন্তু কেউ তো ঠিক চেনে না আমায়। তুবা এসে তাকে এসব আর ধমক দিয়ে বলে, এত রাত করে একা থাকা যাবে না, কিছু গন্ডগোল আছে, সাবধানে থাকবি। অন্যদিকে তাহমিদ বারান্দায় দাঁড়িয়ে সব দেখছিল। গভীর চিন্তায় ডুবে গিয়ে তার মনে প্রশ্ন, কে এই ছায়া, আর কেনই বা আরিশাকে ঘিরে এমন কিছু ঘটছে? পরের দিন আরিশা, মাহিরা, রিহানা কোচিং শেষ করে স্কুলের পাশে ক্যাফেতে যায়। মাহিরা আর রিহানা আরিশার সাথে বসে লেমন টি চুমুক দিচ্ছে। তুই ঠিক বলেছিলি রে, ওটা কেউ খুব চেনা মানুষ, তোর ঘরের পথও জানে, চুরি পরে যাওয়াটাও, মানে কিছু না কিছু লুকোচ্ছে। মাঝে মাঝে যেভাবে ইয়ান আমাকে প্রশ্ন করে তাতে মনে হয় না ও কিছু জানে। ইয়েনও তো চিনাম্যান, ও আবার কিভাবে জড়াবে? আমার মন বলছে সবকিছুর পেছনে কেউ আছে যাকে আমরা চিনি কিন্তু মুখোশ পরে আছে। আর ঠিক তখনই এক ছায়া দাঁড়িয়ে ক্যাফের গ্লাস দরজার ওপাশে।
সে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর চোখ মেলতে গায়েব। আরিশা উঠে দাঁড়ায়, গম্ভীর গলায় বলে, খেলা শুরু হয়েছে, আমি হার মানবো না তো। তাড়াতাড়ি বাড়ি চল, আর এখানে থাকা যাবে না। তিনজন সাইকেল চালিয়ে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে মিসেস ফাতেমার চিল্লাচিল্লি আরিশার সাথে। আরিশার দাদির কথার উত্তর না দিয়ে রুমে চলে যায়। ছাদের ওপরে সন্ধ্যা 7টা। গালিব আর তাহমিদ ছাদে বসে কফি খাচ্ছে। নরম হাওয়া বইছে। এই তো চায়নায় খুব ব্যস্ত থাকিস, এই কয়েকদিন বাড়িতে থাক, পরিবারের সবার সাথে সময় কাটা। আর এই মেয়েটা আরিশা, তোর চোখে যে কেমন এক আলাদা আগ্রহ আমি সেটা বুঝি। তাহমিদ আর চোখে পাপার দিকে তাকিয়ে বলল, পাপা ওর মতো সাহসী মেয়ে আমি আগে দেখি নাই, তবে ও খুব ইমোশনাল কিছু একটা ওর সাথে ঘটেছে। গালিব হালকা হেসে বলে, তোর মা যেমন ছিল ঠিক তেমনই। আর একটা কথা, যদি এই সময় কিছু হয় আমি চাই না ফিরে যাব না। আমার একটা দায়িত্ব আছে, কিন্তু আমি আগে এই অন্ধকার সরাতে চাই। গালিব উঠে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখে, তারপরে বলা শুরু করে, আমার ছেলের দায়িত্ব মানে সাহস। তুই যা ঠিক ভাবিস কর, আমি আছি। রাত 11টা। তাহমিদ ফোনের সাথে কথা বলতে বলতে ছাদের কোণায় দাঁড়িয়েছিল। হঠাৎ করে তার চোখ আটকে যায় নিচে একটা ছায়ামূর্তি দেখে। মুখ ঢাকা, ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে বাড়ির পেছনের দিকে। এত রাতে কে? ফোন কেটে চুপচাপ সিঁড়ি বেয়ে নেমে আসে। ছায়াটার পেছনে পেছনে অন্ধকার গলির ভেতর ঢুকে পড়ে সে। ছায়া একটা ছোট দরজা খুলে ভেতরে ঢোকে। একটা পুরনো গ্যারেজ ঘর। তাহমিদ একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করে। তখনই হঠাৎ তার পেছন থেকে কেউ বলে ওঠে, সত্য জানলে তুই হারাবি সব। তাহমিদ ঘুরে তাকায়, কেউ নেই। গ্যারেজের দরজাও হঠাৎ খোলা। ভেতরে কিছু নেই, শুধু একটা টেবিলের উপর একখানা চিঠি। দুপুর 3টে। ঘরের ভেতর খিচুড়ি, সাদা পাটের সাজ, মেঝেতে গাঁদা আর বেলি ফুল ছড়িয়ে ছিটিয়ে। মাঝখানে বসে আছে জেবিন, হলুদের শাড়িতে যেন সোনার মেয়ে। দুই পাশে তার বান্ধবীরা মাথায় ফুলের টায়রা। আরিশা, মাহিরা আর রিহানা, তিনজনেই হলুদ সবুজে রঙিন। তারা হাসতে হাসতে বউয়ের গায়ে হলুদ লাগাচ্ছে। রিহানা পাশ থেকে ফিসফিসিয়ে বলল, তোর মামাকে আজকে আবার দেখা যাবে। আমি কিন্তু এবার সরাসরি ক্রাশ ডিক্লেয়ার করে দেব। তোর হুঁশ আছে? আমার মামা তোদের হিরো না, ইনি আবরার খান গালিব। হয়তো গালিব আঙ্কেলের ছেলেই হবে আমাদের জেনারেশনের হিরো। দূর থেকে এন্ট্রি নেয় তাহমিদ, একেবারে সাদা পাঞ্জাবিতে। পাশে মুলান আর ইয়েন। হাসি মুখে এগিয়ে আসতেই আরিশার চোখ আটকে যায় তার দিকে। মুহূর্তটা যেন একটু থেমে যায়। গালিব এসে পাশে দাঁড়ায়, তাহমিদকে বলল, আজকে তুই একটু কম রাগী দেখাচ্ছিস। আজ আম্মু বলেছে হাসলে নাকি ভালো লাগে আমাকে, তাই চেষ্টা করছি। তুবা একটু দূরে দাঁড়িয়ে হাসে। গালিব তুবার কানে কানে বলে, সুইটহার্ট, তোমার ছেলেকে দেখে মেয়েরা পাগল হয়ে যাচ্ছে। আম্মু হিসেবে সাবধানে থেকো। তুবা মুচকি এসে উত্তর দিল, ছেলে তো বাবার মতোই মেয়েদের ম্যাগনেট। সন্ধ্যা 6টা। শান্ত সময়। রিহানা ঘুরে বেড়াচ্ছে একা। হঠাৎ চোখে পড়ে গালিব একটা পুরনো বই নিয়ে বারান্দায় বসে আছেন। আলো আধারিতে তার মুখে এক ধরনের প্রশান্তি, আবার কোথায় যেন একটা চাপা বিষণ্ণতা। আঙ্কেল, আমি একটু বসতে পারি? তুমি তো আমার ভাগিনীর বান্ধবী, অবশ্যই পারো। আপনাকে দেখে তো বয়স বোঝাই যায় না, মানে আপনি খুব ইয়াং। এই কথাটা এখন পর্যন্ত 3বার শুনলাম। আজ আমার বয়স শুনলে তোমার প্রেম উড়ে যাবে। আপনি যদি বলতেন আমি আপনাকেই পছন্দ করতাম। গালিব হেসে উঠে বলে, তাহলে তোমার বুড়ো বয়সে সবাই বলবে তুমি তোমার বান্ধবীর মামাকে প্রেমে ফেলেছিলে। রিহানা লজ্জায় মুখ ঢাকে। সন্ধ্যার আকাশে ঝুলছে রঙিন আলোকমালা, বাতাসে ফুলের গন্ধ। অতিথিদের কোলাহলে জমজমাট। এই সন্ধ্যায় আয়োজন হয়েছে মিউজিক নাইটের। সবাই হাসছে, নাচছে। হঠাৎ স্টেজের মাইকে একজন বলে উঠল, এই মঞ্চে এবার উঠেছে আমাদের দেশের সবার প্রিয় তাহমিদ খান তেজ। সবাই অবাক। গালিব চোখ বড় বড় করে তাকায়। ছেলে তো জানতাম গিটার বাজায়, কিন্তু মঞ্চে তুবার চোখ জ্বলছে গর্বে। আমার ছেলেটা সারপ্রাইজ দিতে পছন্দ করে। স্টেজে তাহমিদ, কালো শার্ট, হালকা স্টাইলিশ হেয়ারফল, চোখে একরাশ আবেগ। গিটার হাতে নিয়ে স্লো টিউনে শুরু করে একটা সোলো পারফরমেন্স। কণ্ঠে কাঁপন, কিন্তু প্রতিটি নোটে যেন জমে আছে না বলা কিছু। তাহমিদ গায় মেলোডি টাইপ। তুমি যদি জানতে কেমন করে থেমে যাই, তোমার ছায়া দেখি যেখানে যাই। স্মৃতিরা বলে সেই নামটা তুমি, তবু বলো না তুমি কি শুধু গল্পই।
গানের প্রতিটা লাইনে তাহমিদের চোখ খুঁজে বেড়ায় এক চেনা মুখ। দর্শকদের মাঝে বসে থাকা আরিশা চুপ করে তাকিয়ে থাকে তার দিকে। মুহূর্তটা থেমে যায়, ধরা দেয় নিঃশব্দ এক টান। স্টেজের নিচে নীলা ফিসফিস করে নিলয়কে বলে, ছেলেটা তো একদমই গালিবের মতো, গলার সুর আর চোখে আগুন। নিলয় হেসে বলে, তবে এই আগুন যে কার চোখে লাগবে সেটা সময় বলবে। গানের শেষে তাহমিদ সবার সামনে ঝুঁকে বলে, এই গানটা কার জন্য সেটা সময় এলে জানাবো। তার চোখ একটু ঘুরে আরিশার দিকে পড়ে। 1 সেকেন্ড, এক নিঃশ্বাস, কিন্তু কথা না বলা। রাত 10:30। তাহমিদের গানের পর থেকে আরিশা যেন একটু অস্বস্তিতে। সবাই যখন মজে গানের রেশে, সে চুপি চুপি উঠে চলে আসে পেছনের বাগানে। হালকা হাওয়া জোনাকির আলোয় ভরে থাকা চারপাশ, কিন্তু তার চোখে কেবল একটাই মুখ, তাহমিদ। সে দাঁড়িয়েছিল গোলাপ গাছের পাশে। হঠাৎ পেছনে কারোর পায়ের শব্দ, ঘুরে তাকিয়ে থাকে তাহমিদ। আরিশা একটু রুক্ষ স্বরে বলে, তুমি কি সবসময় লোকের পেছনে পেছনে ঘোরো? তোমাকে খুঁজিনি, নিজের পথেই এসেছি। তুমি থাকলে কি করব? তুমি গান গাও ভালো তাই বলে সবাইকে কাঁদাবে নাকি? মঞ্চে এত নাটক কেন করো? তাহমিদ এবার একটু রাগে বলে ফেলে, তোমার মতো মেয়েরা সব সময় ভাবে দুনিয়ার সব কিছু ওদের ঘিরেই। এটা শুধু একটা গান ছিল, কার জন্য না। আরিশার গাল লাল হয়ে ওঠে রাগে। তুমি তো ঠিকই আমার দিকে তাকিয়েছিলে, সাহস থাকলে অস্বীকার করো। তাহমিদ এক ধাপ এগিয়ে আসে, তার চোখে আগুন, ঠান্ডা ঠান্ডা ভয়ঙ্কর গলা। তুমি ভাবো তোমার চেহারা, তোমার ভাষা এসব দিয়ে সবাইকে চালাতে পারবে। আমি অন্যদের মতো না, তুমি ভুল করছো আমাকে নিয়ে। আরিশা কাঁপতে কাঁপতে বলে, তুমিও ভুল করছো আমাকে নিয়ে। আমি কোনো লাজুক মেয়ে না, ঠোকর খেয়ে চুপ করে থাকবো না আমি। আর তুমি এমন ভাব করো কেন যেন তুমি দুনিয়ার কেন্দ্র, আর এত অহংকার আসে কোথা থেকে? হ্যাঁ? তাহমিদের ঠোঁটে তুচ্ছ এক হাসি। আমার অহংকার আছে কারণ আমি জানি আমি কে, কিন্তু তুমি ছেলে মানুষই করলে, আমি তো চুপ থাকবো না। একটা নিঃশব্দ মুহূর্ত, হাওয়ায় শুধু তাদের হাড় ভাঙা কথার ধাক্কা। আরিশা বলল, আমি তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। তাহমিদ ঠান্ডা গলায় বলে, তাহলে দূরে থাকো, কারণ আমি তোমার সামনে পড়ে আবারও বলবো না আমার কোনো ইচ্ছে নেই তোমাকে বুঝতে। সকাল 10টা, বিয়ের দিন। আজ যেন এক নতুন রঙে রাঙানো। চারিদিকের সাজসজ্জা, ফুলের গন্ধ, বাজনার শব্দ, সব কিছুতেই এক উৎসবের আমেজ। জেবিনের বিয়ে, পরিবারের সবার মুখে হাসি, কিন্তু কয়েকটি চোখে চাপা অস্বস্তি। তাহমিদ সকাল থেকেই নিখুঁতভাবে প্রস্তুত। কালো শেরওয়ানিতে যেন ঠিক বাবার মতোই রাজকীয়। গালিব এক নজর তাকিয়ে বললেন, পাপা, আজ তোমাকে দেখে আমি আবার 20 বছর আগের নিজের মধ্যে ফিরে গেছি। তাহমিদ হালকা হাসে, বলল, আম্মু বলেছিল আজ তোমার মতো সাজতে হবে, ওনার আদেশ ফেলে কিভাবে। তুবা এসে ছেলেকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার গর্ভ। আরিশার ঘর। আরিশা রিহানা আর মাহিরার সাথে একরকম ব্যস্ত, কিন্তু চোখে আজ অদ্ভুত এক চিন্তা। কাল রাতে তাহমিদের সাথে ঝগড়া এখনও গুমড়ে আছে তার মনে। কি গো, তোমার শত্রু তাহমিদ ভাই কোথায়? আজ তো তোমাদের চোখে চোখ রাখার দিন। আজ আমার সময় নেই, এইসবের বিয়ে নিয়ে ব্যস্ত আছি আমি। তবু চোখ কিন্তু তাকে খুঁজছে, ঠিক বলেছি না? আরিশা কিছু না বলে আয়নার দিকে তাকিয়ে কপালে টিপ করে নেয়। জেবিন বসেছে লাল বেনারসিতে। অনি ও তুবা দুই পাশে বসে এক একটা গহনা ঠিক করে দিচ্ছেন। নীলা এসে বলল, আজকের কোণে তো একেবারে রাজকন্যা লাগছে। তুবা মুচকি এসে বলল, আজ ওর চোখে শুধু স্বপ্ন। খুব তাড়াতাড়ি আর একটা মেয়ের চোখেও এসব স্বপ্ন দেখতে চাই। নীলা আর অনি তাকালো আরিশার দিকে, যে একটু দূরে দাঁড়িয়ে। আরিশা লাজুকভাবে বলল, তোমরা আমার পেছনে লেগেই আছো। দুপুর 2টা, বিয়ে শুরু, নিকাহ পড়ানো হচ্ছে। ঘন্টা বাজছে হালকা। বৃষ্টির ফোঁটায় যেন শুভ্রতা নেমে আসে চারপাশে। কিন্তু ঠিক সেই মুহূর্তে মেহমানদের ভিড়ে একটা অচেনা মুখ ঢুকে পড়ে। মুখে রহস্যময় হাসি, চোখে কিছু একটা খুঁজে ফিরছে। এদিকে তাহমিদ লোকটার দিকে একবার তাকিয়ে থমকে যায়। ও কি চেনে? আর পর্দার আড়াল থেকে কেউ একজন লক্ষ্য করছে তাহমিদ আর আরিশার প্রতিটি নড়াচড়া। সন্ধ্যাটা যেন অন্যরকম, চারপাশে একটা কেমন ফাঁকা ফাঁকা ভাব। জেবিন বিদায় নেবে, রান্নাঘর, উঠোন, বারান্দা, সব জায়গায় সেই বিদায়ের প্রস্তুতি। তুবা জেবিনকে জড়িয়ে ধরে চোখের পানি লুকানোর ব্যর্থ চেষ্টা করে। ছোটবেলা তোর মাথায় তেল না দিলে
আমার হাত নিষ্পিস করতো। আর আজ সেই তুই বউ হয়ে গেলি। অনি চোখের পানি মুছে বলে, একটা মেয়ের বিয়ে মানে শুধু সংসার শুরু না, আমাদের এক পৃথিবী ছেড়ে যাওয়া। নীলা এসে মজা করে বলে, আমার মেয়ের বিয়ের সময় তোমরা কাঁদলে আমি শাড়ি টেনে নিয়ে বসে যাব। সবাই হেসে ফেলে। বাইরের উঠান, গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে জেবিন চোখ মুছে গালিবের দিকে তাকিয়ে বলে, মামা বিয়েতে এমন এন্ট্রি দিলেন, আরিশার বান্ধবী রেহানা তো আপনাকে ক্রাশ খেয়ে ফেললো। গালিব হেসে তাকায় রিহানার দিকে। আরে আমি তো বুড়ো হয়ে গেলাম, এখন শুধু তেজের পাপা। রিহানা মুখ লুকিয়ে বলে, বয়স নয়, ব্যক্তিত্বেই মার খেয়েছি আমি। আরিশা জোরে বলে, রিহানা একটু দেখে শুনে ক্রাশ খা। আমার মামার ৪৫ বছর বয়স, আর একজন ২০ বছরের ছেলেও আছে তার। সবার হাসি রোল পড়ে যায়। জেবিনকে বিদায় দিয়ে যে যার মতন পরের দিন চলে গেছে, কিন্তু খুশির মাঝেও যেন অদ্ভুত একটা অস্বস্তি। একজন অতিথি যিনি বিয়ের শেষ দিন হঠাৎ হাজির হয়েছিলেন, কাউকে কিছু না বলেই কিছুক্ষণ থেকে আবার কোথায় যেন মিলিয়ে গেলেন। তৌহিদ খানের কক্ষের সামনে একটা চিরকুট পাওয়া গেছে। সাদা কাগজে মোটা কালো হরফে লেখা, ভবিষ্যৎ যে মোহে বাঁধা, সেই মোহে আছে আগুন। আগুনে পড়লে হীরা হবে না, পুড়লে থাকবে ছাই। তাহমিদ সেই চিরকুটটা হাতে নিয়ে বলল, এটা কেউ খেলা হিসাবে দেয়নি দাদু, তুমি কিছু জানো? তৌহিদ খান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলেন। সে ফিরে এসেছে। গালিব চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কে ফিরে এসেছে আব্বু? রশিদ, যাকে আমরা হারিয়ে ফেলেছিলাম ৩০ বছর আগে। সবাই অবাক। তুবা প্রশ্ন করে, কিন্তু সে কেন এলো এইভাবে? কারোর সাথে কথা না বলেই চলে গেল? তৌহিদ খান বলেন, কারণ সে এখন আগের মতো নেই। তার ফিরে আসার পেছনে উদ্দেশ্য আছে, আর সেটা কোনো খুশির নয়। আর সেই সময়ে আরিশা তার ঘরে বসে তাহমিদের দেওয়া সেই খামটা খুলছে। ভেতরে লেখা, তোমার আশেপাশে যে বিশ্বাস করছো, সেই বিশ্বাসের আড়ালে লুকিয়ে আছে এক মুখোশ, সাবধান থেকো। আর ঠিক তখনই জানালার পাশে ছায়া দাঁড়িয়ে হাসছে ঠোঁট বাঁকিয়ে। রাত ১টা, তারাদের আলো ঝলমল করছে উঠানে। সবাই ঘুমিয়েছে, কিন্তু তৌহিদ খান চুপচাপ হেঁটে যাচ্ছেন স্টোর রুমের দিকে। সেখানে আগেই অপেক্ষায় রাশিদ। তৌহিদ খান গম্ভীর গলায় বললেন, তুমি ফিরে এসেছো কেন, আর কি চাও? রাশিদ একটুখানি হাসলো, তারপর বলল, আমি যা পাওয়ার কথা ছিল সেটা তুমি গালিবকে দিয়ে দিয়েছো। এখন সময় হয়েছে আমার পাওনা বুঝে নেওয়ার। গালিব নিজের যোগ্যতায় দাঁড়িয়েছে, তুমি কোনোদিনই স্থির ছিলে না। এখন ফিরে এসে পরিবারে আগুন লাগাতে চাও? রাশিদের চোখ জ্বলছে ঘৃণায়। এই পরিবার আমাকে অস্বীকার করেছে, এখন আমি সেই পরিবারকেই তার আসল মুখ দেখাবো। তাহমিদ সেই ছেলেটাকেই আমি ব্যবহার করব। তাহমিদ রাতে একটা চিঠি পায় আরিশার। সেখানে লেখা, তুমি কেবল রাগ আর জেদের পুতুল, তোমার বাবা মা তোমাকে একটুও বোঝে না। পরের দিন সকাল, তাহমিদ একা বসে আছে ছাদে, চোখে ক্লান্তি আর দ্বিধা। পেছন থেকে গালিব এসে দাঁড়ায়। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন তাহমিদ? কারণ তুমি আমায় বোঝো না, তুমি শুধু আদেশ করো আর আমি যেন রবটের মতো শুনে যাই। গালিব একদম কাছে এসে বসে গলা নরম করে বলে, তুই আমার ছেলে, তোর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, কিন্তু সব কিছুর পেছনে একটা কারণ থাকে। তুই যা করেছিস তার শেষ কোথায় দেখেছিস? আরিশা বলেছে আমি কেবল রাগ আর জেদের পুতুল, তুমিও কি তাই ভাবো বাপা? না, আমি জানি তুই জেদি ঠিকই, কিন্তু তুই আমার মতো ভেতরে যতই আগুন থাকুক না, ভালোবাসার জায়গাটাও বিশাল। তাহমিদের চোখে জল টলমল করে ওঠে। রাশিদ কে পাপা? গালিব চুপ করে তাকিয়ে থাকে। হয়তো এবার সব সত্য বলার সময় এসে গেছে। খান মেনশনের ড্রয়িং রুম, সন্ধ্যা ৭টা। বাড়িতে ভীষণ উত্তেজনা। তৌহিদ খান সোফায় বসে আছেন, হাতে পুরনো একটি খয়েরি চামড়ার মোড়া ডায়েরি। চারপাশে গালিব, তুবা, জিসান, অনি, নীলা, নিলয়, তাহমিদ, আরিশা সহ সবাই উপস্থিত। নীরবতা চিরে তিনি বললেন, এই ডায়েরিটা আমি লিখতাম অনেক বছর আগে, যখন রাশিদ আমাদের পরিবারের অংশ ছিল। সবাই চমকে ওঠে। তুবা এক পা এগিয়ে এসে বলল, রাশিদ মানে কি? রাশিদ আমার বড় ছেলের ছেলে, গালিবের বড় ভাই, আমার প্রথম স্ত্রীর সন্তান। কিন্তু সে লোভ, প্রতারণা আর ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল। আমি তাকে ত্যাগ করি, সম্পত্তি থেকে বঞ্চিত করি। আমি সব জানতাম না আব্বু,
আমি তোদের রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু সে ফিরে এসেছে। এবার সে চায় আমাদের পুরো পরিবারের পতন ঘটুক। তাহমিদের মুখ গম্ভীর, সে নিচু গলায় বলে, আমি ভুল করে তার কথায় ভেবেছিলাম হয়তো আমি পরিবারের বোঝা। এখন বুঝলাম সে আমার ভেতরের অন্ধকারটাকে ব্যবহার করছিল। রাত 11টা, ঘরটা অন্ধকার, জানালার পর্দা বাতাসে দুলছে। তৌহিদ খানের কাপা হাতের মধ্যে সেই পুরনো ডায়েরি। হঠাৎ পেছন থেকে একটা কালো হাত ঝাঁপিয়ে পড়ে তার কাঁধে। তুমি ভেবেছিলে সমস্ত সত্যি লুকিয়ে রাখবে বাবা? সেই পুরনো সত্য আমার থেকে লুকিয়ে রাখবে? তুই তো আমার রক্ত, কিন্তু তোকে মানুষ বানাতে পারিনি। এই ডায়েরি তোকে নয়, তোর ভবিষ্যৎ ধ্বংস করে দেবে। রাশিদ জোর করে ডায়েরি ছিনিয়ে নেয়। তৌহিদের হাত কেটে যায়। তারপর সে পালিয়ে যায় অন্ধকারে। খান মেনসরের নিস্তলা। সকালের পরে গালিব আর তৌহিদ রাশিদের ঘরে ঢোকে। দরজা খোলা, ভেতরে ছড়ানো ছেড়ানো কিছু কাগজ। এক কোণে তৌহিদ খানের ডায়েরির ছেঁড়া পাতাগুলোর কিছু অংশ। তুই বুঝেছিস তেজও তোকে পেতে চায়, কারণ তুই আসল উত্তর। সে আমার পরিবারের শত্রু, আমি শেষ করে দেব তাকে। না, ওকে শেষ করতে হলে আমাদের প্রথমে তার খেলা বুঝতে হবে। এই ডায়েরির ছেঁড়া পাতাগুলোই হয়তো আমাদের অস্ত্র। রাশিদ দাঁড়িয়ে আছে একটা গোপন ঘরে, হাতে তৌহিদ খানের ডায়েরি, চোখে অদ্ভুত উন্মাদনা। তোমার নাতি আর তোমার নাতনিকে আমি ভাঙবো, তাদের ভিত, ওদের রক্ত সত্যি বদলে দেব সব কিছু। পরদিন রাশিদ এসে হাসি মুখে বসে, কিন্তু হঠাৎ তাহমিদ উঠে দাঁড়ায়। রাশিদ চাচা, আপনি দয়া করে বলবেন কি দাদুর ডায়েরি আপনার কাছে কিভাবে এলো? ওটা আমি খুঁজে পেয়েছিলাম। আমি তো বাড়ির আপন লোক। তুমি কখনোই এই পরিবারের আপন কেউ ছিলে না রাশিদ। তুমি কি চাও? রাশিদ কি উদ্দেশ্য ছিল তোমার? আমি এই পরিবারের সব কিছু ধ্বংস করতে চেয়েছিলাম। তৌহিদ খান আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আমি শপথ করেছিলাম তার বংশে বিষ ঢালবো। গালিব ধীরে ধীরে রাশিদের দিকে এগিয়ে যায়। বংশে বিষ ঢালতে চেয়েছিল আর আমাদের সম্পর্ক দিয়ে আগুন ধরাতে চেয়েছিলে, কিন্তু ভুলে গেছো আমাদের পরিবারের সম্পর্কের ব্যবধান থাকলেও ভালোবাসার বন্ধন ভাঙা যায় না। এক পর্যায়ে গালিব আর রাশিদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। জিসান আর তাহমিদ ওদের আটকায়। ভাইয়া, ওকে মারার জন্য আইন আছে, তুমি এখন কিছু করো না, কেসে ফেসে যেতে পারবে। গালিব একটা হাসি দিয়ে রাশিদকে বলল, তুই যা যা করেছিস আমি সব রেকর্ড করেছি, এখন সারা জীবন জেলের ভাত খা। একটু পরেই পুলিশ এসে রাশিদকে গ্রেপ্তার করে। গন্তব্য থানায়। রাশিদকে জেরা করছে তদন্তকারী অফিসার। সামনে তৌহিদ খান, গালিব, তাহমিদ, জিসান, চারিদিক নিস্তব্ধ। তৌহিদ খান আমার সব কিছু শেষ করেছিলেন। আমার ছোট্ট বলে সব কিছু ছিনিয়ে নেই আমার থেকে। পরিবার, আমি সব কিছু ফিরিয়ে আনতে চেয়েছিলাম। গালিব রাগে দাঁত চেপে বলে, তুই শুধু প্রতিশোধের আগুনে পুড়ে নিজেকে শেষ করেছিস রাশিদ। এই পরিবার ভালোবাসা দিয়ে গড়া, প্রতিশোধ দিয়ে নয়। তাহমিদ চুপচাপ তাকিয়ে থাকে, কিন্তু চোখে আগুন। আদালতের রায় ঘোষিত হয়। রাশিদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তার মুখে কোনো অনুশোচনা নেই, কেবল ফাঁকা হাসি। আজ না পারলাম একদিন আসবে, তোমাদের ভিত কেঁপে উঠবে। কে জানে ছায়া হারিয়ে গেল, ছায়ার ছায়া থেকে যায়। গার্ডেনে বসে গালিব বলল, পাপার ছেলের শুধু জেদি না, দায়িত্ববানও। তুমি পাপা তো, তোমার মতো হবই তো। তাদের হাসির মাঝে এক নতুন সম্পর্কের রং। রাশিদের চ্যাপ্টার ক্লোজড। রাশিদের পরিণতি হলো। দেশে আসার পর কিছুটা একাকিত্বে ভুগছিল তাহমিদ। পড়াশোনা, দায়িত্ব, বিয়ে, পরিবারের চাপ, সব কিছু থেকে একটু মুক্তি পেতে চাচ্ছিল। সন্ধ্যায় বাসার ছাদে দাঁড়িয়ে তাহমিদ মুলান আর ইয়েনের সাথে বলছে, তাহমিদ, এবার কোথাও একটা ট্রিপ দেই, পুরো মাথার ভেতর মরুভূমি হয়ে গেছে। ভাই, আমিও তাই ভাবছিলাম, চা বাগান, পাহাড়, ঝর্ণা, মনটাকে একটু শান্ত করতে হবে। ইয়েন উত্তেজনায় বলল, বাংলাদেশে একটা জায়গা আছে না, শ্রীমঙ্গল বিখ্যাত চা বাগান। তাহমিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, প্ল্যান করি আমি। তোমরা দুইজন আর নীলা খালামনির দুই ছেলে নওয়াজ আর নাফিস ভাইয়া সবাই মিলে যাই। নওয়াজ আর নাফিসকে গ্রুপ কলে অ্যাড করা হলো। নওয়াজ মজা করে বলল, ভাইয়া, শুধু পুরুষের গ্যাং, মেয়েরা বাদ। টেনশন করিস না, মেয়েরা আলাদা ট্যুর দেবে, আমরা পুরুষ গ্যাং দিয়া উড়িয়া দেব। ঠিক আছে, 3 দিন পর রওনা। গাড়ি রেডি, ব্যাকপ্যাক রেডি। মনের মধ্যে কোনো ঝামেলা রাখা যাবে না। তাহলে প্রথম রাতেই ক্যাম্প ফায়ার প্ল্যান করে ফেলি। তাহমিদ গম্ভীর গলায় বলল, কিন্তু মনে রাখিস, আমরা যাচ্ছি শান্তি খুঁজতে, ঝামেলা আনতে নয়।
শ্রীমঙ্গলে টিকিট বুকিং, গাড়ির ব্যবস্থা, সব আয়োজন শুরু হলো 3 দিন পর। ভোরবেলা শুরু হবে তাদের যাত্রা 3 দিন পরে। শ্রীমঙ্গল ট্রিপের দিন সকালে সবাই ব্যস্ত, গাড়িতে ব্যাগ তুলছে। মুলান, ইয়েন, নওয়াজ আর নাফিস সবাই রেডি। এদিকে আরিশা আর নাদিবা লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে। আরিশা নাদিবার কানে কানে বলল, চল না আমরা বলি আমাদেরও নিয়ে যেতে, আমরা তো খুব ভালো আচরণ করব। আমি তো মনে মনে প্ল্যানও করে ফেলেছি, ঝর্ণার নিচে ছবি তুলব, চা বাগানে দৌড়াবো। দুজনে দৌড়ে হলেও তাহমিদের কাছে। আরিশা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, ভাই প্লিজ আমরাও যাব। তাহমিদ তখন গাড়ির দরজা লাগাচ্ছিল। পেছনে ফিরে রাগী মুখ করে বলল, তোমরা দুইজন বাড়ির ছোট্ট বাচ্চা, আর বাচ্চারা ট্রিপে যায় না, ঘরে বসে পুতুল খেলা করে। ভাইয়া আমরাও বড় হয়েছি। তাহমিদ চোখ কুচকে ভয়ানক গলায় ফানি স্টাইলে বলল, তুমি বড় হয়েছো, বড়রা কি বাসা থেকে বেরিয়ে ঝর্ণার নিচে খেলতে চায়? মুলান আর ইয়েন হেসে গড়িয়ে পড়ল। আরিশা মুচকে হেসে বলল, ভাই আমরাও তো অ্যাডভেঞ্চার করতে পারি। তাহমিদ হেসে বলল, তোমাদের অ্যাডভেঞ্চার মানে হলো প্রথম ঝর্ণায় পড়ে হাত পা ভেঙে কান্না করা, আর দ্বিতীয় আমাদের হাসপাতালে দৌড় করানো। নওয়াজ হেসে বলল, আর ভাই যখন তোমাদের কোলে করে হাসপাতালে নিয়ে যাবে তখন আমরা পিকনিক করব। আরিশা রাগে পা ঠুকল। না গেলে না যাই, কে চায় তোমাদের সাথে যেতে? নাদিবা মুখ ফুলিয়ে বলল, নাফিস ভাইয়া তুমি আমার ভাইয়া না। নাফিস মুচকে এসে দুই বোনের মাথায় হাত রেখে বলল, ভালো করে বাসায় থেকো, ফিরে আইসক্রিম খাওয়াবো। আরিশা ফোঁস করে বলল, তোমাদের আইসক্রিম চাই না। তাহমিদ মুচকি হাসি দিয়ে গাড়িতে উঠে বসলো আর গাড়ি চলা শুরু করলো। আর পেছন থেকে আরিশা আর নাদিবার ফোঁস করার আওয়াজ ভেসে এলো। সবুজের মাঝে থমকে থাকা একটা ট্রেন। শ্রীমঙ্গল স্টেশনে নামার সময় হাসি মুখে মুলান বলল, তুই তো বলেছিলি বাংলাদেশ গরমে এত একেবারে স্বর্গ। তাহমিদ ব্যাগ কাঁধে তুলে নিচু স্বরে বলল, এটা চা শহর, শান্তির জায়গা, আমার মতো মানুষদের একটু নিঃশ্বাস নিতে দেয়। ইয়েন আর নাফিস দুজনেই ক্যামেরা নিয়ে ব্যস্ত। ছবি তুলতে তুলতে নাফিস বলল, আরে ভাই একবার চোখ দিয়ে দেখে নে, এত সুন্দর জায়গা। তাহমিদ হাঁটছিল একা দল থেকে একটু দূরে। তার মনে কেমন যেন একটা পাহাড়ের মতন কষ্ট জমে আছে। নাফিস পেছন থেকে ডেকে উঠল, ভাই আজকে রাতে আমরা ক্যাম্প ফায়ার করব, ঠিক আছে? একটু আগুনে পড়লে বুঝি ভেতরের কষ্টও পড়ে যায়। শীতল বিকেলে তারা পৌঁছালো পাহাড় ঘেরা এক রিসর্টে। সন্ধ্যার পর ক্যাম্প ফায়ারে বসে গল্প, গান আর কিছু হাসি। তবে তাহমিদ মাঝে মাঝে দূরে তাকিয়ে থাকে। আকাশের তারা যেন তাকে কিছু বলতে চায়। মুলান পাশে এসে ধীরে ধীরে বলল, তুই ভালো থাকবি ভাই, কাউকে ভুলে যেতে না পারলে তাকে দূরে রাখিস, কিন্তু নিজেকে হারাবি না। তাহমিদ কেবল মাথা ঝাঁকালো। হয়তো এই ট্রিপ, এই দূরত্ব তাকে একটা সিদ্ধান্তে পৌঁছে দেবে। রাতের অন্ধকারে ঝিঝি পোকার মৃদু শব্দ আর ঠান্ডা হাওয়ার মাঝে তাহমিদ, মুলান, তাও ইয়েন, নওয়াজ আর নাফিস বসে আড্ডা দিচ্ছিল। সবাই সারাদিনের ক্লান্তি ছেড়ে নিচ্ছে। হঠাৎ করে এই রিসর্টের গেটের দিকে গাড়ির শব্দ শোনা গেল। তাহমিদ ভ্রুকুচকে তাকালো। এই রাতে আবার কে এলো? ভাই ভূত নাকি? ভূতও কি গাড়ি চালায় রে গাধা? সবাই হেসে উঠল। গেটের দিক থেকে আলোর ঝলকানি আর কিছু চিৎকার ভেসে আসছিল। তাহমিদ ভাইয়া, ও মাই গড, তাহমিদ ভাইয়া এখানে! চেনা কণ্ঠস্বর। তাহমিদের ভ্রু এক মুহূর্তেই খুলে গেল। দৌড়ে এলো আরিশা আর নাদিবা। দুই বোন চিৎকার করতে করতে এলো। চমক দিয়েছি না ভাইয়া, এবার কিছু বলো। তাহমিদ হাঁ করে দাঁড়িয়ে রইল। পেছনে গাড়ি থেকে নামলেন গালিব, তুবা, জিসান, অনি, নীলা, নিলয়, পুরো খান পরিবার, আহমেদ পরিবার। তাহমিদ অবাক হয়ে চিৎকার করে উঠল, পাপা, আম্মু সবাই এখানে কিভাবে? গালিব হেসে এগিয়ে এসে তাহমিদের মাথায় হাত বুলিয়ে বলল, কি ভেবেছিলি তুমি এভাবে পালাবে আর আমি জানবো না? তাহমিদ একটু অপ্রস্তুত হয়ে বলল, পাপা আমি তো শুধু একটু ফ্রেশ হতে এসেছিলাম। ফ্রেশ হওয়ার জন্য পুরো পরিবার লাগবে? জিসান হাসি চাপতে না পেরে বললেন, আমরা ভাবলাম তুমি শ্রীমঙ্গলে এলে আমরাও ঘুরে আসি, সাথে ছোট একটা সারপ্রাইজ তো হলো। নীলার ছেলে নওয়াজ আর নাফিস দৌড়ে গিয়ে তাদের বাবাকে জড়িয়ে ধরল। নীলা মজা করে বলল, আমার দুই ছেলে তো ঠিকই তাদের আব্বুর কাছে চলে গেল। নাদিবা উল্লাস করে বলল,
ভাইয়া এবার তুমি চাইলে আমাদের থেকে পালাতে পারবা না। তাহমিদ হতাশ হয়ে বলল, পাপা দেখছো আমার শান্তি নাই আর। বড় হয়ে গেছিস তো এখন দায়িত্ব নিতে শেখ।